ছেলেদের বুক মেয়েদের মতো অনেকটা ফুলে যাচ্ছে। গাইনোকোমাস্টিয়া যে প্রবলেমটা সেটা একটা সোশ্যাল প্রবলেম। সমস্যাটা এটা অনেকদিন ধরে অনেকে হয়তো লুকিয়ে রাখতে চান। সত্যিই স্বাভাবিক বিষয়। কারণ যখন একজন পুরুষ বা নারী বড় হচ্ছেন, পেটের ফ্যাট খুব ইজিলি বার্ন আউট হয়ে যাচ্ছে হুম। কিন্তু ব্রেস্টের ফ্যাটটা যেতে চাইছে না। তাহলে স্যার এটা কখন চিকিৎসা প্রয়োজন? তিনি সবার সামনে জামাকাপড় খুলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন। তখন সে করবে। চিকিৎসা পদ্ধতিটা কি আছে? এটা কি শুধুমাত্র সার্জারির মারফতই ঠিক করা সম্ভব? জিম করা বা এক্সারসাইজ, ডায়েটিং এতে তো সময় লাগবে। যারা এই সমস্যায় ভুগছেন তারা সামাজিকভাবে এটাকে কিভাবে মোকাবিলা করবেন? দর্শক বন্ধু, অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি যে ছেলেদের বুক মেয়েদের মতো অনেকটা ফুলে যাচ্ছে। এটা কি শুধু মোটা হওয়ার জন্য? নাকি এটা কোনো সমস্যা যার সমাধান আছে? শুধুমাত্র জিম বা ফিজিক্যাল এক্সারসাইজ করে কি এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি? নাকি আপনাকে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, সঠিক চিকিৎসা প্রয়োজন? আজকের পর্বে আমরা কথা বলব গাইনোকোমাস্টিয়া নিয়ে। ছেলেদের স্তন মেয়েদের মতো হয়ে যাওয়া এবং সেই সমস্যা থেকে মুক্তির উপায়, সেটা নিয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আপনাদেরকে বলি দর্শক বন্ধু, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, স্বাগত জানাচ্ছি এবং ১ম এ যেটা জানতে চাইবো স্যার, যে এই যে ছেলেদের এই যে এই সমস্যাটা, এটা অনেকদিন ধরে অনেকে হয়তো লুকিয়ে রাখতে চান। একটা বয়সের পর গিয়ে সেটা লুকিয়ে রাখাটাও কষ্টের হয়ে যায়। কারণ বিভিন্ন রকমভাবে সামাজিক নানা কথা বা বিভিন্ন রকম মন্তব্য তাকে মোকাবিলা করতে হয়। এইখানেই স্যার প্রশ্ন, যে এটা কি কোনো সমস্যা হিসেবে ট্রিট করা হবে? নাকি এটা সাধারণ একটি বিষয় হিসেবে দেখা হবে? ধন্যবাদ অভিষেক। গাইনোকোমাস্টিয়া যে প্রবলেমটা সেটা একটা সোশ্যাল প্রবলেম। গাইনোকোমাস্টিয়ার আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এটাকে সমস্যা হিসেবে দেখব নাকি অসুখ হিসেবে দেখব? ইউজুয়ালি আমরা যদি পুরোনো দিনের ফিল্মগুলো দেখি বা সিনেমাগুলো দেখি, সেখানে কিন্তু আমরা অনেক ক্যারেক্টারকেই পাবো যাদের দেখা যাচ্ছে গাইনোকোমাস্টিয়া রয়েছে। বা আমরা যদি পুরোনো দিনের ফটো দেখি, হ্যাঁ? তো সেখানেও দেখব যে পুরুষদের গাইনোকোমাস্টিয়াটা একটা বেশ স্বাভাবিক বিষয়। এবং এটা সত্যিই স্বাভাবিক বিষয়। কারণ যখন একজন পুরুষ বা নারী বড় হচ্ছেন টিনেজে, তখন বিকজ অফ হরমোনাল ইনফ্লুয়েন্সেস ব্রেস্ট টিস্যুটা কিন্তু বাড়ে। হুম, তো এবার আপনি যেটা বললেন প্যাথোলজিক্যাল কিনা, এবারে যেটা সমস্যা হয়েছে আজকালকার দিনে আমরা তো সেডেন্টারি লাইফস্টাইলে চলে গেছি। একটা টিনেজের ছেলে আগেকার দিনে ধরুন 1990s এ যেরকম অ্যাক্টিভ ছিল, হুম, ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, খেলাধুলো করা, সেই ব্যাপারগুলো কমে গেছে। কমে গেছে। আপনি দেখবেন খেলার মাঠে তো অনেকেই কম যান। খেলার মাঠেও তারা গিয়ে মোবাইলটাই দেখছেন, হুম, খেলা করছেন না। হুম, তো এই অ্যাক্টিভিটি কমে যাওয়ার দরুন আমাদের কিন্তু বডিতে ফ্যাট আগেই জমছে। অনেক সময়তে পুরুষরা যখন ৩০-৪০ ক্রস করছেন, তখন তাদের অ্যাক্টিভিটি কমে আসে। ধরুন কেউ অফিসে জব করছেন, তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো সেইভাবে তার বার্ন আউট হয় না ফ্যাট, তাদের কিন্তু জমে যেতে পারে। এটা দুটো দিক গেল। আর ৩ নম্বর যেটা বললেন অসুখজনিত কারণে কখনো গাইনোকমাস্টি হয় কিনা? ডেফিনিটলি হয়। বই খুললে আপনি পাবেন। কিন্তু সেটা রেয়ার। ১০,০০০ জন পেশেন্ট দেখলে একজনের হয়তো সেরকম সমস্যা থাকে। বিশেষ করে কখনো যদি তার হরমোনাল কোনো ডিসব্যালেন্স থাকে, টেস্টোস্টেরন হরমোন ঠিকমতো হচ্ছে না, তখন তার ব্রেস্ট সাইজ বাড়তে পারে। অ্যা এবং আরেকটা দেখা যায় যে কখনো পেশেন্টরা, কিছু পেশেন্ট বা কিছু মানুষ তারা অত্যধিক অ্যালকোহল নিয়ে থাকেন। হুম, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে গাইনোকমাস্টিয়া সমস্যাটা আসতে পারে। কিছু সিনড্রোমস রয়েছে। সেই সমস্ত সিনড্রোমস এর কারণেও কিন্তু আপনার গাইনোকমাস্টিয়া হতে পারে। ক্রোমোজোমাল কিছু ডিসঅর্ডার আছে, সেখানেও গাইনোকমাস্টিয়া হতে পারে। কিন্তু এগুলো ভীষণ রেয়ার। যেটা বললাম ১০,০০০ একজন। নরমালি যদি আমরা দেখি যে গাইনোকমাস্টিয়া যাদের রয়েছে, তাদেরকে বেসিক্যালি ফিজিক্যাল অ্যাক্টিভনেস বা অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণেই ফ্যাট জমে গিয়ে এই জিনিসটা হওয়া। হুম। তো আপনি জিজ্ঞেস করতে পারেন তবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালেই জিনিসটা ঠিক হয়ে যাবে কিনা? ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ালে বা জিমে গেলে পরে ঠিক হয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করে তার কোন গ্রেডের গাইনোকমাস্টিয়া রয়েছে। অনেক সময়তেই দেখা গেছে ব্রেস্টের ফ্যাট যেটা জমলো, সেটা যত সহজে না জমেছে সেটাকে বার্ন আউট করা ডিফিকাল্ট হয়। ডিফিকাল্ট। পেটের ফ্যাট খুব ইজিলি বার্ন আউট হয়ে যাচ্ছে হুম, কিন্তু ব্রেস্টের ফ্যাটটা যেতে চাইছে না। আরেকটা জিম গোয়ার্স যারা রয়েছেন, কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন। ধরুন মাসে ১-২ জন আমরা এরকম পেশেন্টকে পাই। যারা আজকাল জিমে বিভিন্ন রকম অ্যানাবলিক স্টেরয়েড হরমোন দেয়া হয়। এই স্টেরয়েড হরমোন দেওয়ার ফলে আমাদের মাসলস গুলো বৃদ্ধি পায়। মাসলস যেমন একটা প্রোটিন, ব্রেস্ট টিস্যুর মধ্যেও কিন্তু যেটা গ্ল্যান্ডুলার পার্ট সেটাও একটা প্রোটিন। তাদের গ্ল্যান্ড কিন্তু বেড়ে আসে।
ঠিক। নরমাল গাইনোকোমাস্টিয়াতে যেমন ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকে, জিমে গিয়ে যাদের গাইনোকোমাস্টিয়া হয়েছে তাদের ট্রু গাইনোকোমাস্টিয়া থাকে, তাদের গ্ল্যান্ডুলার পোরশনটা কিন্তু বেশি থাকে। তো এরকমও কিছু পেশেন্ট পাওয়া যায় যারা জিমে গিয়ে স্টেরয়েড হরমোন নেওয়ার ফলে যাদের গাইনোকোমাস্টিয়া হয়েছে। আচ্ছা। আচ্ছা। তাহলে স্যার এটা কখন চিকিৎসা প্রয়োজন? এটা চিকিৎসার প্রয়োজন যখন পেশেন্ট মনে করছে। হুম, তাকে যদি সোশ্যালি এম্বারাসড মনে হয়, তিনি সবার সামনে জামাকাপড় খুলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, তখন সে করবে। যদি তার জিনিসটা নিয়ে তারা তো আনকমফোর্টেবল ফিলিং হচ্ছে না, তখন আমি তো বলব তার করার কোনো দরকার নেই। তাহলে স্যার এবার আপনি বলুন যে এর চিকিৎসা পদ্ধতিটা কি আছে? এটা কি শুধুমাত্র সার্জারির মারফতই ঠিক করা সম্ভব? প্রথমত পেশেন্ট যারা আসেন তাদেরকে আমরা বলার চেষ্টা করি যে, "আপনি ভাই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ান। আপনি ফ্যাট বার্ন আউট করুন, অ্যাক্টিভিটির মধ্যে যান, জিম করুন, এক্সারসাইজ করুন, রানিং করুন।" অনেক ক্ষেত্রে সেটা পসিবল হয় না। ধরুন ক্লাস 12 এ একটা ছেলে পড়ছে। সে জয়েন্ট এন্ট্রান্স এর প্রিপারেশন নিচ্ছে। তার বিভিন্ন চাপ থাকে। তার পক্ষে গিয়ে জিমে ভর্তি হয়ে কাজ করা, জিম করাটা পসিবল নয়। তো সেই সমস্ত ক্ষেত্রে খুব ইজি হচ্ছে যেটা জমে গেছে সেটাকে লাইপোসাকশন করে ইজিলি জিনিসটাকে বের করে দেয়। ছোট্ট একটা ছিদ্র করা হয় বগলের কাছাকাছি অ্যাক্সিলাতে। সেখান দিয়ে লাইপোসাকশন করে আমরা পুরো ফ্যাটটাকে বের করে নিয়ে আসি এবং যে গ্ল্যান্ডুলার পার্টটা থাকে সেটাকে নিপলের কাছে ছোট্ট একটা কাট করে জিনিসটাকে বের করে নিয়ে আসা যায় খুব ইজিলি। তো আচ্ছা, মানুষ সার্জারিটাকেই দেখছি আচ্ছা। বেশি প্রেফার করছে। তাহলে স্যার এই সার্জারি করতে কত সময় লাগে বা কতক্ষণ হাসপাতালে থাকতে হয়, ভর্তি থাকতে হয় কিনা? এটা একটা ডে কেয়ার সার্জারি। ডে কেয়ার সার্জারি বলতে সেই দিনে করে সেদিনেই ছুটি করে দেয়া হয়। সকাল ৮ টায় ভর্তি হলে ৯টা থেকে ১০টার মধ্যে ১১টার মধ্যে সার্জারি হয়ে যায়। হুম, ৪ ঘন্টা থেকে ৬ ঘন্টা অবজার্ভ করে পেশেন্ট যদি আচ্ছা, সবকিছু স্টেবল থাকছেন, ব্যথা হচ্ছে না, কোনো ব্লিডিং নেই, ফিট রয়েছেন, মাথা-টাথা ঘোরাচ্ছে না, হাঁটা-চলা সমস্ত কিছু স্বাভাবিক করতে পারছেন, ইউরিন হয়ে গেছে, আমরা বিকেল বেলাতেই ছুটি করে দিই। আচ্ছা। পেশেন্ট বাড়িতে চলে যেতে পারে। তারপরে স্বাভাবিক জীবনেও ফিরে যেতে স্বাভাবিক পারেন। জীবনে ফিরে যাবেন। কিছু রেস্ট্রিকশনস ১ম ২ সপ্তাহের জন্যে, তারপরে ২ সপ্তাহের জন্যে থাকে। হুম, ১ম ২ সপ্তাহের জন্য রেস্ট্রিকশনস থাকে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না যাতে বুকের উপরে ডিরেক্টলি চোট লাগে। আচ্ছা, সেটা বাসে, গাড়িতে গুঁতো খাওয়াও হতে পারে, আচ্ছা, জিমে গিয়ে জিম করাও হতে পারে। আচ্ছা, সেগুলো কিছুটা এভয়েড করা এবং আপনি যদি এবার আপনি তো বলবেন বাড়িতে তাহলে কি শুয়ে থাকুন? না, বাড়িতে শুয়ে থাকার দরকার নেই। আপনাকে আমরা প্রেশার গার্মেন্ট দিয়ে দেব। আচ্ছা, আমাদের ভেতরে যে আমরা গেঞ্জি পরছি বা ইনার ওয়্যারস পরছি সেটার মতোই একটা টাইট জামা মতো থাকে সেটাকে পরে রাখলে পরে ওই চোট লাগার সম্ভাবনা বা ভেতরে ফ্লুইড জমে যাওয়ার সম্ভাবনা সে আচ্ছা, ব্যাপারগুলো কিন্তু কম থাকে। আচ্ছা। হ্যাঁ। তাহলে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে খুব জলদি এবং স্যার আরেকটা প্রশ্ন আসে এখানে যে তাহলে এই যে এই সার্জারিটা করা হলো, এরপরে কি তাহলে এটা গাইনোকোমাস্টিয়ার এই সমস্যা পুরুষের স্তন মেয়েদের মতো হয়ে যাওয়া সেটা কি আবার হতে পারে পরবর্তীতে? ইউজুয়ালি হয় না। কেন হয়? দেখুন ফ্যাটটা জমা হয় ফ্যাট সেলস এর মধ্যে। তো আমরা যখন গাইনোকোমাস্টিয়া লাইপোসাকশন করছি ওই চেস্টের ব্রেস্ট এরিয়াতে যত ফ্যাট সেলস ছিল কিছুটা স্কিনের নিচে যেটা স্বাভাবিক রাখা দরকার সেটা বাদে পুরোটাই বাদ দেওয়া হয়। ফলে সেখানে accumulate হওয়ার জন্য যে সেলস দরকার সেগুলো থাকে না। কারোর ওজন ধরুন ৬৫ কেজি বা ৭০ কেজি তার গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি। এবার উনার ওজন বেড়ে ধরুন ৮০, ৯০, ১০০ কেজি হয়ে গেল। হুম, ইউজুয়ালি চেস্টে ফ্যাট আর জমবে না। পেটে জমতে পারে, থাইয়ে জমতে পারে, গলার তলায় জমতে পারে, হাতে জমতে পারে। হ্যাঁ? কিন্তু ব্রেস্টে ইউজুয়ালি জমার সম্ভাবনা ভীষণ কম। আর তাহলে স্যার যারা এই সমস্যায় ভুগছেন তারা সামাজিকভাবে এটাকে কিভাবে মোকাবিলা করবেন? প্রাথমিকভাবে যখন সার্জারি হয়নি বা করার মানসিকতায় আছেন বা এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি সার্জারি করবেন কিনা, হুম। তারা এটাকে কিভাবে সামাজিকভাবে মোকাবিলা করতে পারেন এই সমস্যা নিয়ে? অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট হয়। যেমন ধরুন কোনো একটি ছেলে যদি হোস্টেলে থাকে, তো তাকে তো সবার সামনেই স্নান করতে হবে। তার জন্য স্পেশাল একটা বাথরুম তো ব্লক করা সম্ভব নয়। অসুবিধে তাদের হয় এবং তারাই বেশি আসেন। ধরুন কোনো একটি ছেলে গ্রামে থাকছে, তাকে তো পুকুরে গিয়ে স্নান করতে হচ্ছে। তো তারা সত্যিই অসুবিধায় ভোগেন। অনেক হুম, সময়তেই পেশেন্টরা বলেন, "স্যার আমি সবার শেষে স্নান করতে যাই। সবার সামনে জামাকাপড় খুলতে পারি না। হুম, সমুদ্রে যখন যাচ্ছি আমাকে টি-শার্ট পরে থাকতে হয়।" তো এটা সত্যিই তাদের অসুবিধা হয়। মোকাবিলা বলতে একটা জিনিস যাদের মনের জোর রয়েছে, তারা বুঝতে বলছেন যে, "এটা তো আমার কোনো সমস্যা না, এটা অসুখও না। এটা আমার ক্ষেত্রে বেড়েছে। আমার কোনো কিছু করার দরকার নেই।" কিন্তু অনেকেই সেই ব্যাপারটা থাকে না। তারা দুর্বল হয়ে পড়েন। অনেকে স্কুলে যেতে চান না, টিউশনিতে যেতে চান না। বুলিং হয় স্কুলে গিয়ে, কলেজে গিয়ে। তাদেরকে এবং যেহেতু সার্জারিটা একটা খুব সুন্দর পদ্ধতি, ইজিলি পুরো জিনিসটা বেরিয়ে যায়। জিম করা বা এক্সারসাইজ, ডায়েটিং এতে তো সময় লাগবে। কিন্তু সার্জারি করলে দিনের দিনে আপনি রেজাল্ট পেয়ে ঠিক, যাচ্ছেন। ঠিক। তো পেশেন্টরা ইউজুয়ালি সার্জারি করাটাকে কিন্তু প্রেফার করে। অনেকে বিয়ের আগে বা সেই সময়টা হ্যাঁ, আ আমাদের হ্যাঁ, যেমন গায়ে হলুদের একটা বিষয় থাকে। অনেকেই সেটা সোশ্যাল এম্বারাসমেন্ট এর হুম, কারণ তাদের হয়। তারা অনেক সময় বিয়ের আগে এই সার্জারি গুলো কিন্তু করিয়ে নিচ্ছে। আচ্ছা। এটা কি হ্যাঁ, তাহলে স্যার খুব খরচ সাপেক্ষ একটা সার্জারি বা এটা অপারেশন? খুব বেশি খরচ সাপেক্ষ সার্জারি নয়। ডিপেন্ড করছে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া রয়েছে। হুম, আপনার অ্যাসোসিয়েট কোনো মেডিকেল কন্ডিশনস রয়েছে কিনা।
আপনি কোন ধরনের সেটআপে করতে চাইছেন, ডে কেয়ার, নার্সিং হোম বা হসপিটালে, সেটার উপরে ডিপেন্ড করে। ইউজুয়ালি পেশেন্টদেরকে আমরা বলি, "আপনি আপনার চেস্টের ফটো পাঠিয়ে দিন। চেস্টের ফটো পাঠিয়ে দিলে আমরা দেখে নেব কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া আছে।" কারণ এটা ভিজুয়ালি অ্যাসেসমেন্ট হুম, করা যায়। তারপরে আমরা কিছু টেস্ট আপনাকে করতে বলব। ইউজুয়ালি টেস্টগুলো করতে ২,৫০০ থেকে ৩,০০০ এর কাছাকাছি খরচা হয়। টেস্ট করার পরে আপনি দেখাতে এলে আমরা দেখে এক্সাক্টলি কত বাজেট হবে সেটা বলতে পারব। এই তারপরে সার্জারিটা পেশেন্ট হ্যাঁ, হ্যাঁ, প্রসিড করা যায়। তাহলে এই সার্জারিটা স্যার কলকাতার বাইন ক্লিনিকে হ্যাঁ, আপনারা আমরা করছি। করছেন। তাহলে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে ডাক্তারবাবু এতক্ষণ বললেন যে এই গাইনোকোমাস্টিয়ার সমস্যা মানে পুরুষের স্তন মহিলাদের মতো হয়ে যাওয়া বা দেখতে ওরকম লাগা, সেই সমস্যা অনেকেরই আছে। সেই সমস্যা থেকে মুক্তির উপায়ও আছে। স্যার যেমনটা জানালেন যে সঠিকভাবে একটা সার্জারি যদি করা যায় সেটা খুব খরচ সাপেক্ষ সার্জারি নয়। আপনারা যদি চান সেটা করতে পারেন। সামাজিক বিড়ম্বনা বা নানা যে সমস্যা সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। কাজেই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই আলোচনা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।